এই হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুবই ভালো আছেন। মুভি স্ক্রিন চ্যানেলের আজকের পর্বে আমরা হোয়াইট স্টর্ম 2 সিনেমাটি সম্পর্কে জানতে চলেছি। আর এর ফার্স্ট পার্টের সিনেমাটা কিন্তু আমরা কয়েকদিন আগেই দেখেছি এই চ্যানেলে। আর প্রথম পার্টের লিংক আমি ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি, যারা প্রথম পার্টটি দেখেননি তারা সেটি দেখে নিতে পারেন। তো প্রথম পার্টটি তৈরি হয়েছিল 2013 সালে আর দ্বিতীয় পার্টটি তৈরি হয়েছিল 2019 সালে। আর এই সিনেমাটির IMDb রেটও যথেষ্ট ভালো। সিনেমাটির IMDb রেট হচ্ছে 10-এ 6.5। আর সিনেমাটি নির্মাণে ব্যয় হয়েছিল 250 কোটি টাকা আর বক্স অফিস আয় করেছিল 2000 কোটি টাকার উপরে। এবং এটা হংকং বা চায়নার মোস্ট কমার্শিয়াল সাকসেসফুল সিনেমা। আর সাকসেসফুল না হবার কোনো কারণই নেই, কারণ মুভিটা অ্যাকচুয়ালি জোস। আমি আপনাকে রিকোয়েস্ট করব যে এক্সপ্লেন দেখার পরেও মুভিটা দেখার জন্য, কারণ মুভিটা দেখলে মনে হবে আপনার পুরো পয়সা উসুল হয়েছে। আর এখানে একটা কথা উল্লেখ্য, যদিও এটা হোয়াইট স্টর্ম 2, বাট আগের যে সিনেমাটা রয়েছে মানে হোয়াইট স্টর্ম 1 এর সাথে এর কোনো কাহিনীর মিল বা কোনো চরিত্রের মিল নেই। এটি সম্পূর্ণ একটি আলাদা গল্প। তো যাই হোক, আর বাড়তি কোনো কথা না বাড়িয়ে চলুন দেখে আসি অ্যাকচুয়ালি মুভিটি কেমন হয়েছিল। তো সিনেমার শুরুতে আমাদের এই সিনেমার প্রধান চরিত্র অ্যান্ড্রুকে দেখানো হয়। আর সে মাতাল হয়ে বাড়ি ফেরার পর দেখতে পাই তার গার্লফ্রেন্ড শিনা বাড়ি ছেড়ে চলে যাচ্ছে। আর এখানে উল্লেখ্য, অ্যান্ড্রু শিনাকে অনেক ভালোবাসে আর শিনাও অ্যান্ড্রুকে অনেক ভালোবাসে। তো এই জন্য অ্যান্ড্রু চায় না শিনা তাকে ছেড়ে চলে যাক। তবে শিনা জাস্ট একটা নর্মাল শান্তির জীবন কাটাতে চায়। বাট অ্যান্ডির সাথে থাকলে এটা পসিবল নয়, কারণ অ্যান্ডি মাফিয়া বস নরম্যানের সাথে কাজ করে। আর তাছাড়া নেশার টুকটাক ঝামেলা তো আছেই। আর অ্যান্ডিও এইসব ক্রাইমের দুনিয়া ছাড়তে চায়। সে শুধু সুযোগের অপেক্ষায় রয়েছে। অ্যান্ডি শিনাকে অনেক বুঝায়, বাট এবার আর শিনাকে সে কোনোভাবেই আটকাতে পারে না। তো এরপরের সিনে আমাদের বলা হয় হংকং এর প্রত্যেকটা বারে ড্রাগস পৌঁছে গিয়েছে। আর এদিকে অ্যান্ডোর বস নরম্যান, সে মাফিয়া হলেও সে কিন্তু ড্রাগস এর জিনিসটাকে প্রচুর কিনা করে। সে চায় না পোলাপান ওই নেশামেশা করে শেষ হয়ে যাক। তো একদিন সে যখন জানতে পারে তারই এক কর্মচারী, যার নাম হচ্ছে ড্যানি, সে তার ওই বারের মধ্যে XCTC বিক্রি করে। মানে কি এক্সাম্পল দিয়ে বোঝাবো, মানে মদ তো পুরো দুনিয়ায় লিগ্যাল নেশা। বিদেশে মদ লিগ্যাল বলে ওদের শুধু মদ দিয়ে হয় না, ওরা মনে করেন আপনার LSD, তারপর বাবা টাবা, মানে অনেক ডেঞ্জারাস নেশা করে থাকে। তো যাই হোক, নরম্যান যখন এটা জানতে পারে তখন সে অ্যান্ডির সাহায্যে ড্যানিকে উঠিয়ে নিয়ে আসে। তো নরম্যান এখানে ড্যানিকে বলে, আমি সবকিছু সহ্য করতে পারি কিন্তু ড্রাগস সহ্য করতে পারি না, যেটা গোটা যুব সমাজকে নষ্ট করে। তো ড্যানি নরম্যানকে অনেক বোঝানোর চেষ্টা করে যে আমি কোনো ড্রাগস বিক্রি করি না। বাট নরম্যান তো তার কোনো কথাই শুনতে চায় না। বাট ড্যানি অনেক কাকুতি মিনতি করে। তো এই জন্য ড্যানির শাস্তিটা কমিয়ে তার 4টা আঙ্গুল কেটে ফেলার অর্ডার দেওয়া হয়। আর এই দায়িত্বটা দেওয়া হয় অ্যান্ডিকে। তো নরম্যানের অর্ডারে অ্যান্ডি না চাইতেও তার বন্ধু ড্যানির আঙ্গুলগুলো কেটে ফেলে। এর সাথে নরম্যান ড্যানিকে এবং অ্যান্ডিকে তার গ্যাং থেকে বের করে দেয়। অ্যান্ডিকে বের করে দেয় কারণ অ্যান্ডি আগে নিজে থেকেই বেরিয়ে যেতে চায় সেজন্য। তো যাই হোক, অ্যান্ডি ড্যানিকে হসপিটালে ছেড়ে দেয়। আর ড্যানির শরীরের চাইতে বেশি কষ্ট পেয়েছে হচ্ছে মানসিকভাবে, কারণ আজকে যে ঘটনাটা ওর সাথে ঘটেছে। তো যাই হোক, যাবার আগে অ্যান্ডি করে কি ওর কাটা আঙ্গুলগুলো ওকে দিয়ে দেয়, কিন্তু ড্যানি সেগুলো নিয়ে চলে যাবার সময় ডাস্টবিনে ফেলে দেয়। আর মনে মনে শপথ করে ও হংকং এর সবচেয়ে বড় ড্রাগ লর্ড হবে। আর এদিকে আমাদের আরেকজন ক্যারেক্টারকে দেখানো হয়, যে আর কি মাদক নিয়ন্ত্রণের ইন্সপেক্টর, এবং ওর নাম হচ্ছে ল্যাম। আর সে তার টিম নিয়ে ড্যানির নাইট ক্লাবে অভিযান চালায়। আর এখানে উল্লেখ্য, ল্যামের স্ত্রীও একজন পুলিশ অফিসার। তো ওখানে গিয়ে যেটা হয়, ল্যামের ওয়াইফ সেখানেই মারা যায়। আর এদিকে অ্যান্ডিকে দেখানো হয়। আর আমরা জানতে পারি যে অ্যান্ডির বাবার মৃত্যু কিন্তু এই নেশার কারণেই হয়েছিল, মানে অতিরিক্ত ড্রাগ নিত, এই জন্য ওর মৃত্যু হয়েছে। তো এই জন্য অ্যান্ডি সিদ্ধান্ত নেয় সে আর এই ক্রাইমের জগতে থাকবে না, সুন্দর একটা জীবন কাটাবে, সুন্দর লাইফ গড়বে। তো যাই হোক, এরপর অ্যান্ডি করে কি ওর কাছে যত টাকা ছিল সব টাকা দিয়ে স্টক মার্কেট বা শেয়ার বাজারে ভাগ্য পরীক্ষার সিদ্ধান্ত নেয়। আর অন্যদিকে ড্যানি নিজে একটা ড্রাগ ফ্যাক্টরি তৈরি করে এবং ও ফাইনালি অনেক স্ট্রং ড্রাগস তৈরি করতে সফল হয়। আর এদিকে অ্যান্ডি ফাইন্যান্সিয়াল মার্কেট স্টাডি করতে থাকে এবং ফাইন্যান্সিয়াল ওয়ার্কশপ ইভা নামের একজনের সেমিনারে অংশগ্রহণ করে। আর অ্যান্ডি সেখানে নিজের পরিচয় করে তোলে। আর অন্যদিকে ইন্সপেক্টর ল্যাম সে ড্রাগ স্মাগলারদের বিরুদ্ধে অভিযান আরো শক্তিশালী করে দেয় এবং 2 দিন পর পর বিভিন্ন স্থানে অভিযান চালায়। আর এভাবেই দেখতে দেখতে 15 বছর কেটে যায়। এরপর আমাদের ড্যানিকে দেখানো হয়, আর সে হংকং এর আন্ডারওয়ার্ল্ডের ড্রাগ লর্ডস হয়ে গিয়েছে। আর এদিকে অ্যান্ডিও তার সফলতার আকাশ ছুঁয়ে ফেলেছে এবং সে তার ম্যাডাম ইভাকেই বিয়ে করেছে। আর ইন্সপেক্টর ল্যামের মেয়ে ন্যান্সিও বড় হয়ে গিয়েছে এবং সে হাই স্কুল থেকে পাস আউট হয়েছে। আর এরই মধ্যে অ্যান্ডির যে হোল্ডিং কোম্পানিটা ছিল সেটা শেয়ার মার্কেটে টপ লিস্টেড হয়ে যায় এবং ডাবল প্রফিট কামাতে থাকে। আর দেখতে দেখতে অ্যান্ডি বিলিয়নার হয়ে যায় এবং হংকং এর সবচেয়ে ধনী ব্যক্তিদের মধ্যে তাকে গণনা করা হয়। আর অ্যান্ডি তার ইনকাম থেকে প্রতি বছর $20 মিলিয়ন ডোনেশন করে শুধুমাত্র হংকং এ মাদক নিয়ন্ত্রণের জন্য। তো এই ব্যাপারে যখন সাংবাদিকরা অ্যান্ডিকে জিজ্ঞেস করে তখন অ্যান্ডি বলে যে আমি এমন একটা মহল্লায় বড় হয়েছি যেখানে ড্রাগস এর কারণে পুরো ফ্যামিলি ধ্বংস হয়ে গিয়েছে।
গিয়েছিল। তো এই জন্য ড্রাগস এর শেষ পরিণতির বিষয়ে আমি খুব ভালো করেই জানি, আর আমি হংকং থেকে এই ড্রাগস বা মাদককে অবশ্যই দূর করব। এদিকে ড্যানি এসব নিউজের মাধ্যমে দেখে আর হেসে উড়িয়ে দেয় যে চুল ফালাবি। তো যাই হোক, ড্যানি আসলে এখানে মাংস ইম্পোর্টের বিজনেস দেখিয়ে তলে তলে ড্রাগস এর বিজনেস চালায়। আর ওইদিকে অ্যান্ডির কাছে একদিন সিনার লেটার আসে। সিনা মানে ওই যে মেয়েটা অ্যান্ডিকে ছেড়ে চলে গেল, মানে অ্যান্ডির প্রথম গার্লফ্রেন্ড। আর এর মাধ্যমে আমরা জানতে পারি সিনা বর্তমানে ফিলিপাইনে আছে, আর সিনার ডেকো নামের একটা ছেলে রয়েছে। আর সে যখন অ্যান্ডিকে ছেড়ে চলে গিয়েছিল তখন সে প্রেগনেন্ট ছিল, মানে ওইটাও অ্যান্ডিরই বাচ্চা। এবং সিনা বর্তমানে লাস্ট স্টেজে ক্যান্সারে রয়েছে। তো এই জন্য সিনা চায় তার বাচ্চাকে অ্যান্ডি যেন ফিলিপিন্স থেকে নিয়ে যায়, কারণ তার ছেলে পুরোপুরি ড্রাগ এডিক্টেড। তো এই খবর পেয়ে অ্যান্ডি দ্রুত ফিলিপিনে যায়, কিন্তু ততদিনে সিনার মৃত্যু হয়ে গিয়েছে। আর তারপর অ্যান্ডি যায় ওই গরিব বস্তিতে ওর ছেলেকে আনার জন্য। তো অ্যান্ডি ওর ছেলেকে খুঁজতে খুঁজতে একদম ছাদে গিয়ে পৌঁছায়, বাট অ্যান্ডির ছেলে ডেকু পুরোপুরি নেশায় ছিল। কিন্তু অ্যান্ডি ওকে কাছে আসতে বলে এবং অনেক বুঝায়, তবে ডেকু তারপরেও উপর থেকে লাফ দিয়ে নিচে পড়ে মারা যায়। আর এই ঘটনায় অ্যান্ডি পুরোপুরি শকড হয়ে যায় যে ড্রাগ তার বাবা এবং ছেলে দুজনেরই প্রাণ নিয়ে নিল। তো যাই হোক, ফিলিপিনে ড্রাগস ভালো মতন ছড়িয়ে পড়েছে। তো এই জন্য অ্যান্ডি, সিনা এবং তার ছেলে ডেকুর নামে ফিলিপিনে একটি রিহাব সেন্টার খোলার সিদ্ধান্ত নেয়। রিহাব সেন্টার মানে হচ্ছে যেখানে মানুষদের সুস্থ করানো হয়, মানে নেশা ছাড়ানো হয়। আর এদিকে ইভা ডাক্তারের কাছ থেকে জানতে পারে যে ওর প্রেগনেন্সিতে সমস্যা আছে, মানে ও মা হতে পারবে না এরকম একটা কিছু। তো একথা শুনে ও অনেক ডিপ্রেসড হয়ে যায়। আর একথা অ্যান্ডি জানতে পারলে অ্যান্ডি কষ্ট পাবে, এটা ভেবে ইভা এই কথাটি লুকিয়ে যায়। আর অন্যদিকে অ্যান্ডিও তার যে ফিলিপিনে একটা বউ বা বাচ্চা ছিল এটাও ইভার কাছ থেকে লুকায়। তো এরপর অ্যান্ডি বুঝতে পারে যে যতদিন না পর্যন্ত এই শহরে বড় বড় ড্রাগস এর কারিগররা খোলামেলা ভাবে ঘুরবে এবং রাজনীতি করবে, ততদিন এ পর্যন্ত এই দেশ থেকে ড্রাগস নির্মূল হবে না। এরপর আমরা দেখি অন্যদিকে পুলিশ অফিসার ল্যাম, সে শুধু ছোট ছোট ড্রাগ ডিলার তাদেরই ধরত, কিন্তু এসব ছোট ছোট ড্রাগ ডিলারদের ধরে তো কোনো লাভ নেই, কারণ এরা একটা গেলে আরেকটা আসবে। তো তার উচিত যারা এসব ড্রাগস বানায় তাদেরকে ধরা। তো যাই হোক, এরপর ল্যাম তার একটা আন্ডারকভার এজেন্ট থেকে জানতে পারে যে আজকে রাতে ড্রাগস এর অনেক বড় একটা চালান ডেলিভারি হতে চলেছে, আর এখানে ড্রাগস রয়েছে 100 মিলিয়নের, এবং এটা আসবে হচ্ছে আফগানিস্তানের একটা হেরোইন চালান আর কি। আর এই ড্রাগস ডিলটা হবে আব্বাস এবং সুলতানের মধ্যে। মানে সিরিয়াসলি এখানে দুইটা ড্রাগ ডিলারকে মুসলিম বোঝানো হয়েছে আর কি। আর অন্যদিকে আমরা দেখি ন্যান্সি স্কুল কম্পিটিশনের জন্য ড্রাগস নিয়ে একটা শর্ট ফিল্ম বানাচ্ছিল। তো যাই হোক, এরপর আমরা দেখতে পাই এদিকে পুলিশের ডেটাবেস হঠাৎ করে কেউ হ্যাক করে ফেলে। মানে পুলিশ অফিসারের কাছে এসব ড্রাগ ডিলারদের যত গোপন তথ্য ছিল সব কেউ একজন হ্যাক করে নিয়ে যায়। আর এ খবর শুনে তো ল্যাম পুরো শকড হয়ে যায়। আর এরপর ল্যাম যখন এই ব্যাপারে কমিশনারের সাথে আলাপ করে, তখন কমিশনার বলে, দেখো এই কাজটা যে করেছে সে হয়তো অনেক বড় মাপের লোক হবে। আর এরপর আমরা দেখতে পাই এটা আসলে অনেক বড় মাপের একটা লোক ছিল, আর এটা ছিল অ্যান্ডি। সে সব ড্রাগ ডিলারদের লিস্ট রেকর্ড নিয়ে গেল। তো এরপর অ্যান্ডি তার একটা পুরনো বন্ধুর সাথে দেখা করে, আর তার নাম হচ্ছে মিন, এবং সে এর আগে হংকং এর স্পেশাল ফোর্সে ছিল। তো যাই হোক, অ্যান্ডি এখানে যে সিদ্ধান্তটা নেয় সেটা হচ্ছে সে সিক্রেট একটা আর্মি গঠন করবে, আর এটা দিয়ে সে সকল ড্রাগ উৎপাদনকারীদের ধ্বংস করে দেবে। আর এভাবে অ্যান্ডি ড্রাগ ডিলারদের ধ্বংসের মিশনে নেমে যায়। তো অন্যদিকে রাতে যখন আব্বাস আর সুলতানের ড্রাগসের যে ডিলিংটা হবার কথা, সেখানে ল্যাম তার পুলিশ ফোর্স নিয়ে তাদের উপর নজর রাখছিল। আর তখনই সেখানে ড্রাগসে ভরা একটি ট্রাক চলে আসে এবং আব্বাসের লোকেরা সেটাকে রিসিভ করতে যায়। তো ওইদিকে আব্বাসরা এই ডেলিভারির কনফার্মেশনের জন্য একটা জায়গায় অপেক্ষা করছিল। আর তখনই হঠাৎ করে সাইড থেকে স্মাগলারদের উপরে মাস্ক পরা কিছু সশস্ত্র লোক আক্রমণ করে, আর পুলিশরা ওই যুদ্ধে যুক্ত হয়ে পড়ে। আর এর ফলে যেটা হয়, আব্বাসের পার্টি, সুলতানের পার্টি, পুলিশের পার্টি আর মাস্ক পরা পার্টি, মানে 4 পার্টির গান ফায়ারিং শুরু হয়ে যায়। তো এই অবস্থা দেখে ওইদিকে আব্বাস আর সুলতানের ভিতরে মারামারি লেগে যায়। তো ওই মাস্ক পরা লোকগুলো করে কি, আব্বাস আর সুলতানের সকল লোকদের মেরে ড্রাগসের ট্রাকটিকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। আর পুলিশদের কাছে যেহেতু বেশি বন্দুক ছিল না, তাই তারা তাদের সাথে আর পেরে ওঠে না। তবে এদিকে অ্যান্ডির যে খাস লোক, মানে যাকে দিয়ে সে এই ফোর্স তৈরি করেছে মিন, ওই মিন আহত অবস্থায় পুলিশদের হাতে ধরা পড়ে। আর অন্যদিকে এই ড্রাগ ডিলিং এর খবরটা ল্যামকে যে আন্ডার কভার এজেন্ট দিয়েছিল সেও মারা যায়। তো এই জন্য ল্যাম অনেক রেগে যায়, কিন্তু ওইদিকে যে তারা মিনকে ধরেছে সেও কুমায় রয়েছে। আর ল্যাম ভাবে এই মাস্ক পরা লোকগুলো কে হতে পারে, এরা এত হাইলি ট্রেনিং যে অনেক ভালো অস্ত্র শস্ত্রও চালিয়েছে। তো এইসব প্রশ্নের উত্তর জানতে গেলে তাকে তো মিনের কোমা থেকে সুস্থ হওয়ার পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো যাই হোক, এরপর আমরা দেখতে পাই অ্যান্ডি এবং মাফিয়া নরম্যান অনেক বছর পর সিক্রেটলি একে অপরের সাথে দেখা করে। অ্যান্ডিকে এই অবস্থায় দেখে নরম্যান তো অনেক খুশি হয়, কিন্তু হংকং এর ড্রাগস এর এরকম বিস্তৃত দেখে ওরা দুজনেই অনেক টেনশনে পড়ে যায়। আর এদিকে আমরা দেখতে পাই নাইট ক্লাবে হংকং এর একটি ড্রাগ সিন্ডিকেটের মিটিং হয়, যেখানে হংকং এর সব টপ লেভেলের ড্রাগ ডিলাররা ছিল। যেমন এখানে ছিল লিসা, চেকো, রোগি এবং ড্যানি। তবে ড্যানি এদের সবার বস বা উপরের লেভেলে ছিল আর কি। তো যাই হোক, ওরা এখানে সুলতানের
যে 100 মিলিয়নের ড্রাগস মাস্ক পরা লোকগুলো নিয়ে গেল সে বিষয়ে কথা বলতে থাকে। তো সবাই তখন ড্যানিকে সন্দেহ করে, কারণ সুলতানের একমাত্র প্রতিদ্বন্দ্বী ড্যানিই ছিল। তো ড্যানি এই কথাটাকে অস্বীকার করে। আর এরপর পুলিশ আবার ড্যানিকে জিজ্ঞাসাবাদ করার জন্য তার পুলিশ স্টেশনে নিয়ে আসে। আর সে সন্দেহ করছে যে এই চুরির পিছনে হয়তো ড্যানিরই হাত রয়েছে। তবে তারা যখন এই কথা বলছিল তখনই ওই মাস্ক পরা লোকগুলো এসে করে কি, ড্রাগসের ট্রাকটি পুলিশ স্টেশনের সামনে রেখে পালিয়ে যায়। তো এটা দেখে পুলিশ এবং ড্যানি দুজনেই তো অবাক হয়ে যায়, শালারা চুরিই বা করলো কেন, আবার পুলিশ স্টেশনের সামনে দিয়েও গেল কেন। তো ওরা তো কিছু বুঝে উঠতে পারে না। তো অন্যদিকে আমরা দেখতে পাই ইভা তো পাগলের মতো মা হবার জন্য নানা রকম চেষ্টা চালিয়ে যেতে থাকে। আবার অন্যদিকে ড্যানি তার প্রতিদ্বন্দ্বী যত ড্রাগ ডিলার আছে সবাইকে মারতে থাকে। আর এদিকে অ্যান্ডির নিশানায় লিসা এবং ড্যানি রয়েছে, এবং অ্যান্ডির আর্মি ড্যানি এবং লিসার সকল ড্রাগ ফ্যাক্টরিতে অ্যাটাক করে ওদের সকল ফ্যাক্টরি এক এক করে ধ্বংস করতে শুরু করে। আর এর ফলে ড্যানির ব্যাপক লোকসান হয়। তো অন্যদিকে পুলিশ অফিসার ল্যাম জানতে পারে ড্রাগ ডিলার আব্বাস এখনো বেঁচে রয়েছে। আর সে যখন আব্বাসের ঠিকানা যায় সেখানে গিয়ে সে দেখতে পায় আব্বাসকে তার নিজের উৎপাদনকৃত ড্রাগস দিয়ে কেউ মেরে ফেলেছে। আর একটা চিঠি ফেলে গিয়েছে যে হংকং এর যত ড্রাগ ডিলার রয়েছে তাদের সবারই একই অবস্থা হতে চলেছে। তো আব্বাসের এই মৃত্যুতে হংকং এর ড্রাগ ডিলারদের মনে একটা ভয় ঢুকে যায়। তো এখানে সবাই সবাইকে সন্দেহ করতে থাকে, আর তারা তার পিছনে ওই মাস্ক পরা আর্মিকে দায়ী করে। আর তারা যদি এর পিছনের সত্যতা জানতে চায় তাহলে ওই যে মাস্ক পরা লোকদের একজন ধরা পড়েছে তাকে তুলে আনতে হবে। আর এদিকে অ্যান্ডির বন্ধু মিন কোমা থেকে বেরিয়ে আসে। আর ইন্সপেক্টর ল্যাম যখন তার কাছে জিজ্ঞাসাবাদ করতে যাবে তখনই ড্যানির লোকেরা করে কি মিনকে কিডন্যাপ করে নিয়ে যেতে লাগে। কিন্তু তখনই ইন্সপেক্টর ল্যাম আর ড্যানির লোকদের মাঝখানে ওই মাস্ক পরা আর্মিরা এসে মিনকে উদ্ধার করে এবং ড্যানির সকল লোকদের মেরে মিনকে নিয়ে সেখান থেকে চলে যায়। আর অ্যান্ডি করে কি মিনকে ব্রাজিলে পাঠিয়ে দেয়। অন্যদিকে মিন ড্যানির হাত ছাড়া হয়ে যাওয়ার কারণে ড্যানি অনেক রেগে যায়। আর ওইদিকে শর্ট ফিল্ম কম্পিটিশনে ন্যান্সি প্রথম পুরস্কার পায় আর অ্যান্ডি চিফ গেস্ট হিসেবে ওকে কনগ্রেচুলেশন জানায়। তো এরপর সেখানে ন্যান্সির বাবা ল্যামও চলে আসে আর অ্যান্ডি তার প্রশংসা করে এবং অ্যান্ডি ল্যামকে তার সাথে মিলে মাদকের বিরুদ্ধে কাজ করার অফার করে। কিন্তু ল্যাম তো অনেক আগে থেকেই পুলিশ অফিসার, কতবার যে ওকে জেলে ধরে আনিছে, মানে ও তো একটা গ্যাংস্টার। আর সে অ্যান্ডির অফার ডাইরেক্ট রিজেক্ট করে দেয়। আর এরপর একটি হর্স রেসিং কম্পিটিশনে অ্যান্ডি আর ড্যানির দেখা হয়ে যায়, মানে দুজনেরই হর্স আজকে রেসিং এ অংশগ্রহণ করতে যাচ্ছে। তো এখানে ড্যানি অ্যান্ডিকে হুমকি দিয়ে বলে যে ড্রাগস এর কারণে আমার আঙ্গুল গিয়েছে, সেই ড্রাগস আমি হংকং এর কোনায় কোনায় ছড়িয়ে দেব। আর তখন অ্যান্ডিও পাল্টা জবাবে বলে তুই যে ড্রাগস কোনায় কোনায় ছড়াবি সেটা আমি গোড়াতেই শেষ করে দেব। আর ড্যানি বলে তুই তো এখন আর কোনো গ্যাংস্টার নোস, তাই এখন আমাদের সাথে আর পাঙ্গা নিতে আসিস না। আর তখন অ্যান্ডি ড্যানিকে বলে অনস এ গ্যাংস্টার অলওয়েজ গ্যাংস্টার। আর এদিকে অ্যান্ডির গোড়া রেসে জিতে গেলে ড্যানি তো রেগে যায় আর ও করে কি রেগে গোড়াটার পাগুলোই কেটে দেয়। আর এটা দেখে অ্যান্ডি তো মারাত্মক রেগে যায় আর সে ড্যানিকে খতম করার সিদ্ধান্ত নেয়। আর এরপর একদিন মাফিয়া নরম্যানের মৃত্যুর খবর আসে আর অ্যান্ডি যে নরম্যানের ফিনালে যায় এটা দেখে অনেক বড় নিউজ হয়ে যায় যে এত বড় একটা বিজনেসম্যান মাফিয়ার শেষকৃত্য অনুষ্ঠান এসেছে। আর সেখানে আবারও ড্যানি আর অ্যান্ডির দেখা হয় আর তারা দুজনেই আবার তর্কে জড়িয়ে পড়ে। তবে অ্যান্ডি কোনো রকমের সিচুয়েশন সামলে নেয়, কিন্তু ড্যানি করে কি সাংবাদিকদের অ্যান্ডির অতীত সম্পর্কে বলে, ওকে নিয়ে আজে বাজে মন্তব্য করতে থাকে। আর এটা শুনে ইভা এসে ওকে হুমকি দেয় আমি তোমার নামে মানহানির কেস করব। তখন ড্যানি ইভাকে বলে তোমার সাথে কদিনের পরিচয় ওর অতীত যদি জানতে চাও তাহলে 15 বছর আগের নিউজ পেপারগুলো চেক করো, কতবার যে নিউজে এসেছে ও। তো এরপর ইভা বাড়িতে এসে নিউজ পেপার চেক করে জানতে পারে যে সত্যিই তো অ্যান্ডি আগে সন্ত্রাসী ছিল। আর ইভা যখন এই ব্যাপারে অ্যান্ডির কাছ থেকে সত্যতা জানতে চায় তখন অ্যান্ডি সব খুলে বলে দেয়, কিন্তু সে তার বাচ্চা এবং সিনের ব্যাপারে কিছুই বলে না। তো এখানে ইভা কাঁদতে কাঁদতে তার প্রেগনেন্সির সমস্যাটা অ্যান্ডিকে বলে আর সে পুরোপুরি ভেঙে পড়ে। আর অ্যান্ডি তাকে সান্ত্বনা দেয়, কিন্তু ইভার ভিতরে ডিপ্রেশন চলে এসেছে। আর অন্যদিকে পুলিশ অফিসার ল্যামের মেয়ে ন্যান্সির এক বান্ধবী ড্রাগসের কারণে ছাদ থেকে পড়ে আত্মহত্যা করে আর এই কারণে ন্যান্সি ডিপ্রেসড হয়ে রয়েছে। আর এরপরে সে তার বাবাকে জিজ্ঞেস করে আচ্ছা বাবা কবে এই পৃথিবী ড্রাগস থেকে মুক্তি পাবে। আর সত্যি বলতে ল্যাম নিজেও অসহায়, যতই পুলিশ অফিসার হোক তার দৌড় আর কত দূর। তো অ্যাকচুয়ালি আমরা মনে করি যে পুলিশ হলে যা ইচ্ছা তাই করতে পারে, আসলে ব্যাপারটা ওই রকমও না। যেমন এরকমও ঘটনা রয়েছে যে মাদক সহ মাদক ব্যবসায়ীকে হাতে নাতে ধরেছে, কিন্তু মাদক ব্যবসায়ীর এত পাওয়ার যে সে উল্টো পুলিশের নামে মামলা করে পুলিশকে ফাঁসিয়ে দেয় আর এরপর পুলিশকে তার চাকরি বাদ দিয়ে কোর্টে দৌড়াতে হয়। এটা একটা বাস্তব ঘটনা আর কি। তো যাই হোক, এরপরের দিন ন্যান্সি বৃষ্টিতে ভিজতে ভিজতে অ্যান্ডির সাথে দেখা করতে আসে আর ন্যান্সির চোখে অ্যান্ডি একমাত্র এদেশের বড় মাপের পার্সন যে কিনা ড্রাগস এর বিষয়ে খুবই সোচ্চার। কিন্তু এরপর ন্যান্সি অজ্ঞান হয়ে যায় আর অ্যান্ডি ওকে হসপিটালে নিয়ে যায়। আর ন্যান্সির কাছে থাকা একটি লেটার থেকে ল্যাম জানতে পারে যে তার মেয়ে আর পুলিশকে ভরসা করে না। আর এরপর অ্যান্ডি আবারও ল্যামকে তার সাথে মিলে মাদকের বিরুদ্ধে কাজ করার অফার করে, কিন্তু ল্যাম ডাইরেক্ট মানা করে দেয়। আর এরপর অ্যান্ডি রেগে প্রেস মিডিয়ার সামনে এসে বলে যে হংকং এর সবচেয়ে বড় ড্রাগ লর্ড রয়েছে, তাকে যে মারতে পারবে তাকে $100 মিলিয়ন পুরস্কার দেব। কিন্তু অ্যান্ডি একটা এখানে টেকনিক কাটিয়েছে যে ও ডাইরেক্ট কারো
কারো নাম বলেনি, মানে কেউ যে ওর বিরুদ্ধে মামলা করবে বা ঝামেলা করবে এরকম কোনো সুযোগই রাখেনি। তো অ্যান্ডির এই নিউজটার কারণে মোটামুটি সকল পলিটিশিয়ানরাও টেনশনে পড়ে যায়, আর তাই তারা পুলিশদের কাছে এই বিষয়ে পরামর্শ চায়। কিন্তু অ্যান্ডি যেহেতু কারো নাম নেয়নি, তাই পুলিশরাও তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নিতে পারে না। তো এরপর সকল নিউজ চ্যানেলের কাছে একটা করে পেন ড্রাইভ চলে আসে, আর এই পেন ড্রাইভে হংকং এর সবচেয়ে বড় 4 জন ড্রাগ স্মাগলারের ইনফরমেশন দেওয়া আছে, আর মিডিয়া তো এই নিউজ ব্রডকাস্ট করে দেয়। তো ওই লিস্টে লিজাও রয়েছে, আর ওর তো অবস্থা টাইট হয়ে যায় এবং ও উল্টো পুলিশের কাছে এসে আশ্রয় চায়, মানে সবাই যার যার মতো করে পালাচ্ছে। আর এই সুযোগে অ্যান্ডির যে প্রাইভেট আর্মি ছিল তারা করে কি সকল ড্রাগস ফ্যাক্টরিতে আক্রমণ করে সকল ড্রাগস নষ্ট করতে থাকে, আর এর ফলে সকল ড্রাগ ডিলারদের মৃত্যু হয়ে যায়, মানে লিজা মিজা সব। তো এখন বর্তমানে শুধুমাত্র ড্যানি বেঁচে রয়েছে, আর এই কারণে হংকং এর সবচেয়ে বড় ড্রাগ লর্ড ড্যানি হয়ে গিয়েছে। তো ড্যানি বুঝে ফেলে যে এটা অ্যান্ডিরই চাল, আর তাই সে অ্যান্ডিকে মারার জন্য তার লোক পাঠায়। তো অন্যদিকে ল্যামও বুঝতে পারে যে এসবের পিছনে অ্যান্ডিরই হাত রয়েছে, আর সে অ্যান্ডিকে বোঝায় যে মানুষ যদি আইন নিজের হাতে তুলে নেয় তাহলে তো সবাই ক্রিমিনাল হয়ে যাবে। তখন অ্যান্ডি তাকে বলে যখন তোমার আইন ব্যর্থ হয় তখন সাধারণ মানুষকে পিস্তল হাতে নিতে হয়, আর এটাই ইতিহাস। তো অন্যদিকে ড্যানি প্রেস মিডিয়ার সামনে গিয়ে নিজেকে নিষ্পাপ বিজনেসম্যান দাবি করে পুলিশের প্রোটেকশন চায়, আর ওকে সত্যি সত্যি পুলিশ প্রোটেকশন দেওয়া হয় এবং ওর বডিগার্ড হিসেবে আমরা দেখতে পাই ল্যামকেই রাখা হয়। আর এই ল্যাম কিন্তু অ্যান্ডির সাথে হাত মিলায়নি, কিন্তু অথচ এখন ও ড্যানির মতন একজন ড্রাগ স্মাগলারকে সেফটি দিচ্ছে, আর এসব ভেবে ও অনেক ফ্রাস্ট্রেটেড হয়ে পড়ে। এরপর ইভা অ্যান্ডির কাছ থেকে ডিভোর্স নিয়ে নেয় জোর করে, কিন্তু অ্যান্ডি অনেক মানা করে। তবে তারপরেও ইভার কারণে অ্যান্ডি না চাইতেও ডিভোর্স পেপারে সাইন করে দেয়। আর এরপর তারা যখন কোর্ট থেকে বের হচ্ছিল তখনই ড্যানির লোকেরা এসে করে কি ওদের উপর গুলি করে দেয়, আর এর ফলে ইভা সেখানেই মারা যায়। তবে অ্যান্ডি কোনো রকমে বেঁচে যায়। আর যখন ড্যানি এটা জানতে পারে যে অ্যান্ডি বেঁচে গিয়েছে তখন সে বুঝতে পারে যে কাম সারছে, এ হালা এখন আমার পিছনে বুম মেমোরিজ বুঝবে। তো ওইদিকে অ্যান্ডি ড্যানিকে মারার জন্য বন্দুকে বুলেট লুট করে রেডি করে, আর এইদিকে ড্যানি হংকং ছেড়ে পালানোর জন্য এয়ারপোর্টের দিকে যাচ্ছিল, আর তাকে পুলিশরা গার্ড দিচ্ছিল। বাট তখনই অ্যান্ডির ফোর্স এসে করে কি ওদের উপর আক্রমণ করে দেয়, আর এর ফলে 3 পক্ষের গোলাগুলি, মানে ড্যানির লোক, অ্যান্ডির লোক আর পুলিশের লোক সবাই ক্ষতবিক্ষত হয়ে যায়। আর এদিকে এই সুযোগে ড্যানি করে কি একটা গাড়ি নিয়ে সেখান থেকে পালাতে থাকে, এবং অন্যদিকে অ্যান্ডিও তার পিছনে। আর এরপর ড্যানি সাব স্টেশনে ঢুকে পড়ে, তবে তার পিছনে পিছনে অ্যান্ডিও ঢুকে যায়। আর এখানে একটা দেখার মতন সিন রয়েছে, বাইরে বাই, মানে ওরা যখন ট্রেন লাইনে গাড়ি নামিয়ে দিয়েছে আমরা দেখতে পাই ট্রেন ওদের গাড়িকে ধাক্কিয়ে নিয়ে যাচ্ছে। সিরিয়াসলি এটা একটা অন্যরকম চিন্তা ভাবনা ছিল আর কি, যে অ্যাকশন ডিরেক্টর ছিল তার। তো যাই হোক, ওরা কোনো রকমে বেঁচে যায়, তবে দুজনেই মারাত্মক আহত হয়ে যায়। আর এরপর অ্যান্ডি যখন তার স্ত্রী হত্যা, মানে ইভাকে কেন মেরেছে এটার জবাব চায়, তখন ড্যানি উল্টো করে কি তার এই ড্রাগ লর্ড হবার পিছনে অ্যান্ডিকেই দায়ী করে, যে কিভাবে নরম্যানের কাছ থেকে বের হবার পর সবকিছু হয়েছে। আর এরপর একসময় তারা দুজনে বন্দুক হাতে দুজনের মুখোমুখি হয়, কিন্তু পিছন থেকে তখন ল্যাম এসে করে কি অ্যান্ডিকে পিস্তল নামাতে বলে, কিন্তু অ্যান্ডি ল্যামকে বলে যে তোমার আইন ড্যানির চুলো বাঁকা করতে পারবে না। আর এটা বলে সে ড্যানির উপর গুলি করে দেয়, আর ড্যানিও অ্যান্ডির উপর গুলি চালিয়ে দেয়। আর এর ফলে ওরা দুজনে অন দ্য স্পট মারা যায়। আর ল্যাম শুধু দাঁড়িয়ে তাকিয়েই থাকে, কারণ ওর তো আর দাঁড়িয়ে দেখা ছাড়া আর কোনো কিছু করার ছিল না। তো এরপর ল্যাম করে কি ড্যানির নাম ড্রাগ লর্ডের লিস্ট থেকে মুছে দেয়, কারণ ড্যানি তো মারা গিয়েছে। আর অ্যান্ডির স্বপ্ন ছিল যে তার এবং তার স্ত্রীর নামে একটা চ্যারিটি ট্রাস্ট থাকবে, মানে যেখানে ড্রাগস বা নেশাগ্রস্ত ব্যক্তিদের জন্য কাজ করবে। আর সে ফিলিপিনে একটা রিহ্যাব সেন্টার তো তৈরি করেছে। তো যাই হোক, এরপর একদিন ল্যাম যখন টাকা তুলতে এটিএম বুথে যায় তখন সে তার অ্যাকাউন্টে $100 মিলিয়ন দেখতে পায়। আর এটা দেখে ও তো টাসকে খেয়ে যায়, আর বুঝতে পারে যে এটা অ্যান্ডি করেছে। তো ওইদিকে অ্যান্ডি তো ফিলিপিনে তার আগের স্ত্রী মানে শিন এবং তার ছেলে ডেকোর নামে একটা রিহ্যাব করে গিয়েছে। তো অ্যান্ডি না থাকলেও তার ভালো কাজগুলো এখনো রয়ে গিয়েছে। আর এখানে দি হোয়াইট স্টর্ম 2 সিনেমাটি শেষ হয়ে যায়। তো যাই হোক, আমি জানি না এই সিনেমাটি আপনাদের কাছে কেমন লেগেছে, কিন্তু আপনি যে এক্সপ্লেইন দেখলেন, তবে অ্যাকচুয়াল মজা পেতে চাইলে মুভিটা ডাউনলোড করে দেখবেন, সত্যিই মজা পাবেন। আর এটার সম্ভবত হিন্দি ডাব ভার্সন নেই। তো কেমন লেগেছে আজকের এই সিনেমাটি কমেন্টে জানাতে ভুলবেন না। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।